এখন কথা বলবো C4 সাইকেল নিয়ে। C3 প্লান্টের পাশাপাশি আরও এক ধরনের প্লান্ট হচ্ছে যেগুলোকে বলা হচ্ছে C4 প্লান্ট। তো C4 প্লান্টের মধ্যে কোন কোন প্লান্টগুলো আসছে? বেসিক্যালি C4 প্লান্টের মধ্যে রয়েছে মেইজ, সরগম, সুগারকেন, এই সমস্ত প্লান্টসগুলো রয়েছে C4 প্লান্ট। C4 প্লান্ট সাধারণত যে সমস্ত যে টেম্পারেচারেতে জন্মাচ্ছে সেই টেম্পারেচার একটু বেশি টেম্পারেচারেতে জন্মাচ্ছে, কারণ C4 প্লান্টে রুবিস্কোর পাশাপাশি আরও একটা এনজাইম থাকে, সেই এনজাইমটা হচ্ছে ফসফেনল পাইরুভেট কার্বক্সিলেজ, বা যেটাকে আমরা শর্টে বলছি পেপকেজ। এই C4 প্লান্টকে আমরা হ্যাফস্ল্যাক পাথওয়েও বলে থাকতে পারি। তো C4 প্লান্টের মধ্যে বেসিক্যালি কি দেখতে পাওয়া যাচ্ছে? C4 প্লান্টের মধ্যে একটা স্পেশাল ফিচার দেখতে পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে ক্রানস অ্যানাটমি। এর মধ্যে একটা স্পেশাল ফিচার রয়েছে যেটা হলো ক্রানস অ্যানাটমি। ক্রানস কথার কি অর্থ? ক্রানস কথার অর্থ হচ্ছে রেথ। রেথ মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ different types of cells। কিরকম ডিফারেন্ট টাইপস অফ সেলস এখানেতে প্রেজেন্ট রয়েছে? C4 প্লান্টের মধ্যে নর্মালি যে মেসোফিল সেল থাকে পাতায়, সেই মেসোফিল সেল তো প্রেজেন্ট আছেই, অ্যাট দ্য সেম টাইম এর সঙ্গে আরও এক ধরনের সেল প্রেজেন্ট রয়েছে যাকে বলছি বান্ডল সিড সেলস। বান্ডল সিড সেলস। বান্ডল মানে এখানে বলছি ভাস্কুলার বান্ডলকে। জাইলেম এবং ফ্লোয়েমের যে প্যাচ তাকে বলছি এখানেতে বান্ডল, ভাস্কুলার বান্ডল। সিড মিন্স কভারিং, অর্থাৎ ভাস্কুলার বান্ডলকে কভার করে থাকছে এমন এক ধরনের সেল যাকে বলছি বান্ডল সিড সেলস। তো কিভাবে বান্ডল সিড সেলস C4 প্লান্টে প্রেজেন্ট রয়েছে দেখে নেওয়া যাক, যার জন্য এখানেতে ক্রানস অ্যানাটমি আমরা দেখতে পাচ্ছি। প্রথমত ধরা যাক যে এটা হচ্ছে একটা লিফের সেকশন। তো এখানে রয়েছে আপার এপিডার্মিস, স্টোমাটা, and then lower epidermis. Stomata is also present here. এবার এর মধ্যে রয়েছে ভাস্কুলার বান্ডেল। ওকে, এই যে ভাস্কুলার বান্ডেলটা ড্র করলাম, ভাস্কুলার বান্ডেলের চারিদিকে কভার করে রয়েছে বান্ডল সিড সেল। এই ভাস্কুলার বান্ডেলের চারিদিকে প্রেজেন্ট রয়েছে যে ব্লু কালারের সেলসগুলো আমি এখানে দেখাচ্ছি, সেগুলো হচ্ছে বান্ডল সিড সেলস। ওকে, বান্ডল সিড সেলস এখানেতে প্রেজেন্ট রয়েছে। তাছাড়া তার সঙ্গে লেগে রয়েছে এখানেতে যে মেসোফিল সেল পাওয়া যায় লিফের মধ্যে, সেই মেসোফিল সেলস তো অলরেডি এখানে প্রেজেন্ট রয়েছে, দাদা। তো এখানেতে ব্লু পোর্শনটা হচ্ছে বান্ডল সিড সেলস, বান্ডল সিড সেলস, আর ব্ল্যাক কালারের সেলগুলো হচ্ছে মেসোফিল সেলস। এবার মেসোফিল সেলসের মধ্যে আমরা আগেই জানি যে এর ভেতরেতে প্রচুর ক্লোরোপ্লাস্ট থাকে, যার জন্য ফটোসিনথেসিস হচ্ছে মেনলি এখানেতে। C3 প্লান্টসের মধ্যে আমরা দেখেইছি। সো ক্লোরোপ্লাস্ট এখানেতে প্রেজেন্ট রয়েছে মেসোফিল সেলসে। অ্যাট দ্য সেম টাইম বান্ডল সিড যে সেলস, সেই বান্ডল সিড সেলসের মধ্যেও কিন্তু গ্রিন কালারের ক্লোরোপ্লাস্ট প্রেজেন্ট রয়েছে। এবার এই যে ভাস্কুলার বান্ডেলের চারিদিকে যে সেলগুলো রয়েছে, যাকে আমরা বান্ডল সিড সেল বলছি, এর ক্যারেক্টারিস্টিক ফিচার্স কি কি হতে পারে? বান্ডল সিড সেলের ক্যারেক্টারিস্টিক ফিচার্স যদি আমি বলি, তাহলে সেখানেতে পাবো পয়েন্ট নাম্বার 1, সেলগুলো রয়েছে একে অপরের সঙ্গে গায়ে গায়ে লেগে, মানে কোনো এখানেতে ইন্টারসেলুলার গ্যাপ প্রেজেন্ট নেই। নো
ইন্টারসেলুলার গ্যাপ। আর কি ক্যারেক্টারিস্টিক? সেলের শুধুমাত্র একটা লেয়ার নয়, অনেকগুলো লেয়ার রয়েছে। ওকে, সো মাল্টিপল লেয়ার্সে সেলস প্রেজেন্ট রয়েছে। পয়েন্ট নাম্বার 3, ইন্টারসেলুলার গ্যাপ নেই, তার মানে কম্প্যাক্টলি অ্যারেঞ্জড। পয়েন্ট নাম্বার 4, মেসোফিল সেলসে যেমন ক্লোরোপ্লাস্ট আছে, C4 প্লান্টসের বান্ডল সেলেও ক্লোরোপ্লাস্ট আছে। প্রেজেন্স অফ ক্লোরোপ্লাস্ট, P-off, that means presence of chloroplast. And point number 5, these cells as they are compactly arranged with thick wall, সেই জন্য এই সেলের ভেতরেতে কোনো রকম গ্যাস বাইরে থেকে ঢুকতে পারছে না বা বেরোতেও পারছে না। So these cells are basically impervious to gaseous exchange, মানে গ্যাস এখানেতে ঢুকতে বা বেরোতে পারছে না। So impervious to gaseous exchange. So these are the characteristics of the bundle cells. তো এবার ধরা যাক যে এই হচ্ছে মেসোফিল সেল এবং তার সঙ্গে অ্যাটাচ রয়েছে এরকম বান্ডল সেল। ওকে, সো এই যে মেসোফিল সেল অ্যান্ড বান্ডল সেল, these are interconnected with each other by the plasmodesmator. এই রয়েছে মেসোফিল সেল, তার সঙ্গে অ্যাটাচ রয়েছে বান্ডল সেল। They are interconnected. সবার বাইরে যে ব্ল্যাক কালারের লেয়ারটা রয়েছে, দ্যাট ইজ সেল ওয়াল, দেন ব্লু পোর্শন সেল মেমব্রেন or plasma membrane, and then তার মাঝে যে কানেকশনটা রয়েছে, this connection is actually plasmodesmatal connection. ওকে, তো ওপরের সেলটাকে কি বললাম? এই যে ওপরের সেলটা, সেটা হচ্ছে মেসোফিল সেল। সো দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি মেসোফিল সেল, আর তলার যে সেলটা রয়েছে সেটা হলো বান্ডল সেল। সো দিস ওয়ান বান্ডল sheath cell. মেসোফিল সেল অ্যান্ড বান্ডল sheath cell এই যে কানেক্টেড একে অপরের সঙ্গে, এখানেও দেখতে পাচ্ছি দুটোর মাঝখানে রয়েছে প্লাজমোডেসমাটাল কানেকশন। এবার আমরা আগে যে বান্ডল sheath সেলের ক্যারেক্টার দেখেছি, সেই ক্যারেক্টারিস্টিক ফিচারেতে আমরা বান্ডল sheath সেলের দেখতে পেয়েছি যে এটা হচ্ছে ইম্পারভিয়াস টু গ্যাসেস। তাহলে কার্বন ফিক্সেশনের জন্য, যদি গ্লুকোজ তৈরির জন্য কার্বন ফিক্সেশন প্রয়োজন হয়, তাহলে সেখানে তো কার্বন ডাই অক্সাইডকে ভেতরেতে ঢুকতে হবে। তাহলে বান্ডল sheath সেল যদি কার্বন ফিক্সেশনের জন্য কার্বন ডাই অক্সাইডকে অ্যালাউ না করে, তাহলে কার্বন ডাই অক্সাইড কার মধ্যে এন্টার করবে? কার্বন ডাই অক্সাইড এন্টার করবে হচ্ছে মেসোফিল সেলের মধ্যে। এই মেসোফিল সেলের মধ্যে কার্বন ডাই অক্সাইড এন্টার করবে, তারপর সেখান থেকে কার্বন ডাই অক্সাইড ফিক্সেশন হয়ে চলে যাবে বান্ডল sheath সেলেতে, অ্যাজ দ্য বান্ডল sheath সেল ইজ ইম্পারভিয়াস টু গ্যাস। তো প্রথমেতে কার্বন ডাই অক্সাইড ঢুকছে মেসোফিল সেলের মধ্যে। ওকে, এখানেতে কার্বন ডাই অক্সাইড এন্টার করছে। কার্বন ডাই অক্সাইড এখানেতে ফিক্স হচ্ছে ফসফেনল পাইরুভেটের সঙ্গে, পিইপি, পিইপি পর ফসফেনল পাইরুভেট or phosphonol
পাইরুভিক অ্যাসিড। এবার ফসফেনল পাইরুভেটের সঙ্গে এটি ফিক্স হচ্ছে যখন, এই ফিক্সেশনেতে হেল্প করছে একটি এনজাইম যার নাম হচ্ছে পেপকেজ। অর্থাৎ ফসফেনল পাইরুভেটের সঙ্গে কার্বন ডাই অক্সাইডের কার্বনকে জুড়ছে, অর্থাৎ কার্বক্সিলেশন ঘটাচ্ছে। অর্থাৎ এনজাইমটার নাম হচ্ছে ফসফেনল পাইরুভেট কার্বক্সিলেজ, যাকে বলছি পেপকেজ। তৈরি করছে OAA, অর্থাৎ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে রয়েছে 4টে কার্বন। এই যে 4টে কার্বন রয়েছে সেই জন্য, এবং এটা হচ্ছে প্রথম স্টেবল কম্পাউন্ড, যার জন্য একে বলা হচ্ছে C4 সাইকেল। এবার এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কনভার্ট হচ্ছে ম্যালিক অ্যাসিড অথবা অ্যাসপার্টিক অ্যাসিডেতে। এই ম্যালিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিড এর মধ্যেও রয়েছে 4টে কার্বন। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ম্যালিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে বা অ্যাসপার্টিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে কেন? যাতে সে মেসোফিল সেল থেকে বান্ডল সিল সেলেতে ট্রান্সফার হতে পারে, শুধু ট্রান্সফারের জন্য। তারপর এন্টার করে যাচ্ছে ম্যালিক অ্যাসিড और অ্যাসপার্টিক অ্যাসিড বান্ডল সিল সেলের মধ্যে। এইবার এই যে ম্যালিক অ্যাসিড এখানেতে ট্রান্সফার হলো 4 কার্বনের, সেখান থেকে একটা কার্বন বাইরে বেরোচ্ছে, তৈরি করছে কার্বন ডাই অক্সাইড। আর বাকি যে 3টে কার্বন রয়েছে সেই 3টে কার্বন আবার ফসফেনল পাইরুভেট বা পেপ তৈরির জন্য চলে যাচ্ছে, বিকজ ফসফেনল পাইরুভেটের মধ্যে কার্বন সংখ্যা হচ্ছে 3টে। তাহলে এখানেতে এই যে কার্বনটা আউট হয়ে এলো, সেই কার্বনটা এন্টার করছে একটি সাইক্লিক প্রসেসের মধ্যে, যে সাইক্লিক প্রসেসকে বলা হয় থাকে C3 সাইকেল। এই C3 সাইকেলেতে আমরা জানি যে এই C3 সাইকেলেতে এখান থেকে কার্বন একটা করে বাইরে বেরোবে এবং তারপর তৈরি করবে গ্লুকোজ। প্রত্যেকবার C3 সাইকেল একবার করে ঘুরবে এবং একটা করে কার্বনকে আউট করবে, আবার একবার ঘুরবে, একটা করে কার্বনকে আউট করবে। গ্লুকোজের মধ্যে রয়েছে 6টা কার্বন, অর্থাৎ একটা গ্লুকোজ মলিকিউল তৈরি করার জন্য C3 সাইকেলকে 6বার রান করতে হবে। তাহলে এখানেতে দেখলাম প্রথমেতে কার্বন ডাই অক্সাইড এন্টার করলো, যার ফিক্সেশন হলো ফসফেনল পাইরুভেট 3 কার্বন যুক্ত, তার সঙ্গে এই ফিক্সেশনেতে হেল্প করলো পেপকেজ এনজাইম। এই যে পেপকেজ এনজাইমটা দেখতে পাচ্ছি, এই পেপকেজ এনজাইম কিন্তু খুব ভালো ফাংশন করে থাকতে পারে 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার অ্যারাউন্ডে। সেই জন্য C4 যে সমস্ত প্লান্ট রয়েছে এরা হায়ার টেম্পারেচার যুক্ত জায়গাতে জন্মাচ্ছে বা সেখানেতে ভালোভাবে ফাংশন করছে। তারপর তৈরি করলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, প্রথম 4 কার্বন যুক্ত স্টেবল কম্পাউন্ড, যার জন্য এই সাইকেলকে বলা হচ্ছে C4 সাইকেল। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড মেসোফিল সেল থেকে বান্ডল সিল সেলে ট্রান্সফার হওয়ার জন্য কনভার্ট হলো ম্যালিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিডে। ম্যালিক অ্যাসিড আর অ্যাসপার্টিক অ্যাসিড 4 কার্বন যুক্ত কম্পাউন্ড ট্রান্সফার হলো বান্ডল সিল সেলেতে। যখন বান্ডল সিল সেলেতে C3 সাইকেল তৈরি করে গ্লুকোজ তৈরি করার দরকার পড়ছে, তখনই ম্যালিক অ্যাসিড ভেঙে যাচ্ছে এবং একটা কার্বন কার্বন ডাই অক্সাইড হিসাবে এন্টার করে যাচ্ছে C3 সাইকেলেতে অ্যান্ড ফার্দার গ্লুকোজ তৈরি করছে। বাকি 3টে কার্বন চলে যাচ্ছে পুনরায় আবার ফসফেনল পাইরুভেট তৈরি করতে। এখানেতে নর্মালি C3 যে সাইকেল ছিল, সেই C3 সাইকেলেতে আমরা দেখেছিলাম যে খরচা হয়েছিল একবার C3 সাইকেল রান করে একটা কার্বন আউট করতে, মানে পার কার্বন আউট করতে লেগেছিল 3টে এটিপি এবং 2টো NADPH। এখানে তো C3 সাইকেল রান করছে, অর্থাৎ এক্ষেত্রেও 3টে এটিপি তো লাগছেই, 2টো NADPH ও লাগছে। অ্যাট দ্য সেম টাইম যখন এই ম্যালিক অ্যাসিড থেকে পুনরায় আবার ফসফেনল পাইরুভেট তৈরি হচ্ছে, এই যে স্টেপটা, এই স্টেপটাতে 2টো এটিপি আরো এক্সট্রা খরচা হচ্ছে। তাহলে C4 সাইকেলেতে
এক্সট্রা আরো 2টো এটিপি খরচা হচ্ছে। তাহলে C4 সাইকেলেতে টোটাল এটিপি লাগছে 3টে প্লাস 2টো, অর্থাৎ এখানেতে লাগছে 5টা এটিপি এবং 2টো NADPH। C3 প্লান্টের ক্ষেত্রে পার কার্বন 3টে এটিপি এবং 2টো NADPH খরচা হচ্ছিল, সেখানেতে C4 প্লান্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পার কার্বন আউট করতে 5টা এটিপি এবং 2টো NADPH খরচা হয়। তাহলে 1 মলিকিউল যদি গ্লুকোজ তৈরি করতে হয়, সেখানে C6H12 এবং O6 এই 1 মলিকিউল যদি গ্লুকোজ তৈরি করতে হয় ভায়া C4 সাইকেল, তাহলে কত মলিকিউল এটিপি এবং NADPH খরচা হবে? একটা কার্বনের জন্য হচ্ছে 5টা এটিপি 2টো NADPH, তাহলে 6টা কার্বনের জন্য 5 × 6 অর্থাৎ 30 এটিপি মলিকিউল অ্যান্ড কতগুলো NADPH? একটা কার্বনে 2টো NADPH, 6টা কার্বনেতে হচ্ছে 2 × 6 অর্থাৎ 12 NADPH খরচা এখানেতে হবে। ওকে।